সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে পরমাণু হামলা চালাও, ট্রাম্পকে হত্যা করো লেখা বন্দুক দিয়ে যুক্তরাষ্ট্রে হামলা। পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, অভিযোগ পাকিস্তানের। নতুন শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের, তুরস্কের দিকে ইঙ্গিত। রাশিয়া ইউক্রেন সংঘাতকে মোদির যুদ্ধ বললেন ট্রাম্পের উপদেষ্টা। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলের গির্জায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালের প্রার্থনা চলাকালে এক বন্দুকধারীর গুলিতে 2 শিক্ষার্থী নিহত হয়। তবে হামলাকারীর ব্যবহার করা অস্ত্রেই উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। তার বন্দুকে লেখা ছিল, ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করো এবং ভারতে পরমাণু হামলা চালাও। হামলাকারীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে এসব লেখা দেখা গিয়েছিল। পরে অবশ্য ভিডিওটি মুছে ফেলা হয়। এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, বন্দুকধারীর নাম রবিন ওয়েস্টম্যান। সে হামলায় 3 ধরনের অস্ত্র ব্যবহার করেছিল, একটি রাইফেল, একটি শটগান এবং একটি পিস্তল। গির্জার ভেতরে ঢুকে একটানা একাধিক রাউন্ড গুলি চালায় সে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কিছুক্ষণ পর স্কুল প্রাঙ্গণের পার্কিং লট থেকে ওয়েস্টম্যানের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সে নিজেই আত্মহত্যা করেছে। হামলাকারীর ইউটিউব চ্যানেল রবিন ডব্লিউ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গুলি চালানোর আগে অন্তত 2টি ভিডিও পোস্ট করা হয়েছিল। এর একটি ভিডিও প্রায় 10 মিনিট দীর্ঘ, যেখানে অস্ত্র, গোলাবারুদ ও লোড করা ম্যাগাজিন প্রদর্শন করা হয়। ম্যাগাজিনগুলোর গায়ে স্পষ্টভাবে লেখা ছিল, ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করো, এখনই ট্রাম্পকে হত্যা করো, ইসরায়েলের পতন ঘটাতে হবে, ইসরায়েলকে গুড়িয়ে দাও। এমনকি একটি অস্ত্রের গায়ে লেখা ছিল, নিউক ইন্ডিয়া, অর্থাৎ ভারতে পরমাণু হামলা চালাও। 2 শিক্ষার্থীর মৃত্যুতে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এই হামলার পেছনে কী ধরনের আদর্শিক প্রভাব ছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে। ওয়েস্টম্যানের সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব কার্যক্রম ও মানসিক স্বাস্থ্য বিষয়ক ইতিহাস নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, যদিও যুক্তরাষ্ট্রে স্কুল ও ধর্মীয় স্থানে বন্দুক হামলার ঘটনা প্রায়ই ঘটে, তবে এই ঘটনায় অস্ত্রে লিখিত বার্তাগুলো বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে। এখন তদন্তকারীরা খুঁজছেন, ওয়েস্টম্যান এককভাবে নাকি কোনো চরমপন্থী গোষ্ঠীর প্রভাবে এই হামলা চালিয়েছে। পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করায় ভারতের কড়া সমালোচনা করেছে পাকিস্তান। দেশটির পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবালের অভিযোগ, দিল্লি হঠাৎ করে এবং ইচ্ছাকৃতভাবে বাঁধ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে। জিও টিভির এক অনুষ্ঠানে আহসান ইকবাল পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য ভারতের সমালোচনা করেন। ভারত বাঁধ খুলে দেওয়ার কারণে পাঞ্জাবে ব্যাপক বন্যা দেখা দিয়েছে, যার ফলে রাবি, সুতলেজ এবং চেনাব নদীর পানি উপচে পড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া কর্তারপুরে উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টা তদারকি করার সময় এক ভিডিও বিবৃতিতে বাঁধ ছেড়ে দেওয়াকে ভারতের পানি আগ্রাসনের সবচেয়ে বাজে উদাহরণ হিসেবে অবহিত করেন তিনি। তার অভিযোগ, ভারত পানি জমা করে এবং হঠাৎ করে তা ছেড়ে দেয়। তার মতে, দিল্লির পানি আগ্রাসন জানমালের জন্য হুমকি স্বরূপ। ইকবাল বলেন, কিছু বিষয় জাতীয় বিরোধ এবং রাজনৈতিক মতপার্থক্যের বাইরে রাখা উচিত। সব দেশের উচিত সকল পার্থক্য দূরে রেখে পানি সম্পদের বিষয়ে সহযোগিতা নিশ্চিত করা। পাঞ্জাবের গুজরানওয়ালা বিভাগে বন্যায় 7 জন মারা গেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নদী তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ভারী বর্ষণ ও ভারত 2টি বাঁধ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় পাঞ্জাবে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। পাঞ্জাবের 6টি জেলায় বন্যা মোকাবেলায় তলব করা হয়েছে সেনাবাহিনী। 1,90,000-এর বেশি মানুষকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। লাহোর, কাসুর, শিয়ালকোট, ফয়সালাবাদ, নারওয়াল এবং ওরাকা সহ 6টি জেলায় ভয়াবহ বন্যায় জনজীবন ব্যাহত হচ্ছে। বেসামরিক কর্তৃপক্ষকে সাহায্য করতে সেনাবাহিনী ডেকেছে পাঞ্জাব সরকার। ভারত রাভি নদীতে অতিরিক্ত 2 লাখ কিউসেক এবং চেনাবে 1 লাখ কিউসেক পানি ছাড়ার ফলে আগামী 48 ঘন্টায় পাঞ্জাবের নতুন নতুন এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারত অগ্নি 5 নামের একটি শক্তিশালী মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। বুধবার এটি উৎক্ষেপণ করা হয় ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশা প্রদেশ থেকে।
ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার মাধ্যমে সব ধরনের প্রযুক্তিগত এবং কার্যকরী প্যারামিটার যাচাই করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়। দিল্লি জানিয়েছে অগ্নি-5 পারমাণবিক ওয়্যারহেড বহন করতে সক্ষম এবং এটি ভারতের নিজস্ব তৈরি উন্নত কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম। ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ ৫,০০০ কিলোমিটার, যা ভারতের মিডিয়ার প্রতিবেদনে তুরস্ক থেকে চীন পর্যন্ত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হিসেবে উল্লেখ করা হয়েছে। সরকার এটি রুটিন পরীক্ষা হিসেবে উল্লেখ করলেও বিশেষজ্ঞরা মনে করেন মূল লক্ষ্য চীন ও পাকিস্তান, এমনকি পাকিস্তানের ঘনিষ্ঠ তুরস্ককেও হয়তো হিসেবে ধরা হয়েছে। তবে বিশেষ করে চীনের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে এটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চীন ও ভারতের মধ্যে সীমান্ত সংঘাত, বিশেষ করে ২০২০ সালের মারাত্মক সংঘর্ষের পর থেকে সম্পর্ক জটিলতায় ঘেরা। ভারত কোয়াড নিরাপত্তা জোটের অংশ, যা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে মিলিত হয়ে চীনের প্রভাবের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অগ্নি-5 ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য ১৭.৫ মিটার, ওজন ৫০,০০০ কেজি এবং এটি ১,০০০ কেজির বেশি পারমাণবিক বা প্রচলিত ওয়্যারহেড বহন করতে সক্ষম। প্রতি ঘন্টায় প্রায় ৩০,০০০ কিলোমিটার বেগে এটি ৫,০০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যা এটিকে বিশ্বের দ্রুততম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম করে তোলে। এর এক সপ্তাহ আগে পাকিস্তান তাদের নতুন সেনা রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দেয়। তবে বিশেষজ্ঞরা মনে করেন ভারতীয় অগ্নি-5 পরীক্ষার বার্তা মূলত পাকিস্তানের জন্য নয়, বরং প্রতিবেশী চীনের দিকের প্রতি লক্ষ্যভিত্তিক। অগ্নি-5 এর পাল্লায় পুরো এশিয়া, চীনের উত্তরাঞ্চল এবং ইউরোপের কিছু অংশ আসে। এটি ২০১২ সালের পর থেকে এর ১০ম পরীক্ষা এবং গত বছরের মার্চের পর প্রথম পরীক্ষা। বিশেষজ্ঞরা মনে করেন পরীক্ষার সময়ও তাৎপর্যপূর্ণ। পরীক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের সাংহাই সহযোগিতা সংস্থা সম্মেলনে যোগ দিতে যাওয়ার ঠিক আগে সম্পন্ন করা হয়েছে। ৪ বছর ধরে চলা সীমান্ত উত্তেজনার পর এই সফর দুই দেশের সম্পর্ক উন্নতির ইঙ্গিত বহন করে। তবে মার্কিন শুল্ক যুদ্ধ, ভারত চীন বাণিজ্যিক দ্বন্দ্ব এবং অন্যান্য আঞ্চলিক উত্তেজনা সত্ত্বেও ভারত এখনও চীনকেই প্রধান হুমকি বলে মনে করে। বিশ্লেষকদের মতে ভারতের মাঝারি ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত চীনের দিকে লক্ষ্যভিত্তিক। রাশিয়া ও ইউক্রেনের সংঘাতকে মোদির যুদ্ধ বলে বর্ণনা করেছেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তার অভিযোগ, রাশিয়ার তেল কেনার মাধ্যমে ইউক্রেনে ক্রেমলিনের সামরিক অভিযানে অর্থায়ন করছে দিল্লি। ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে নাভারো বলেন, ভারতের সঙ্গে তেল বাণিজ্যের মাধ্যমে মস্কো যে অর্থ উপার্জন করে তা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে। তার অভিযোগ, রাশিয়া থেকে ভারতের জ্বালানি কেনাটাই মস্কোর সামরিক আগ্রাসনকে উস্কে দিচ্ছে। তিনি বলেন, ভারত যা করছে তার জন্য যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত অর্থনৈতিক চাপ বহন করতে হচ্ছে, কারণ করদাতাদের অর্থ দিয়ে মোদির যুদ্ধ অর্থায়ন করতে হচ্ছে। উপস্থাপক ইউক্রেন যুদ্ধকে পুতিনের যুদ্ধ বললেও তাকে শুধরে দিয়ে নাভারো বলেন, আমি একে মোদির যুদ্ধ বলছি, কারণ শান্তির পথে যাওয়ার একটি বড় অংশ দিল্লির মধ্য দিয়েই যায়। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে ইন্ধন যোগানোর অভিযোগ করার পাশাপাশি নাভারো সতর্ক করে বলেছেন, মস্কো ও বেইজিংয়ের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক বিশ্বব্যাপী স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করছে। তিনি ভারতের বিরুদ্ধে বাণিজ্য ক্ষেত্রে দ্বিমুখী নীতি গ্রহণের অভিযোগ করেছেন। ভারতের উপর আরোপিত ৫০% শুল্ক এশিয়ার কোনো দেশের উপর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পাল্টা শুল্ক। এটি ভারতের যুক্তরাষ্ট্রমুখী মোট রপ্তানির ৫৫% বেশি পণ্যে প্রযোজ্য হবে। যদিও ইলেকট্রনিক্স ও ওষুধ শিল্পের মতো কিছু পণ্য আপাতত শুল্কমুক্ত থাকছে, তবে পোশাক ও গহনার মতো শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।